এখান থেকে তোমাদের দ্বিতীয় পর্বের পড়বে, দেখতে পাচ্ছ এবার? তাহলে সিলেবাসটা কি হলো? 51 থেকে 101, 111 নম্বর পৃষ্ঠা অব্দি পড়বে। এখান থেকে তোমাদের 111 নম্বর পৃষ্ঠা অব্দি পড়বে। হ্যাঁ, রং বাহারি পোশাক থেকে তার পরবর্তী দ্বিতীয় পর্ব, দ্বিতীয় সেকেন্ড ইউনিট টেস্টের তোমার 51 থেকে 111 নম্বর পেজ অব্দি পড়বে। তাহলে দেখো, যখন আমরা খেলাধুলো করি আমাদের ড্রেস আলাদা হয়, স্কুল গেলে আমাদের ড্রেস আলাদা হয়। খেলাধুলার সময় মজা হয় কি বলতো, দুটো দলের দু রকম পোশাক থাকে, আর স্কুল গেলে আমাদের সবার পোশাক একই হয়, তাই না? দুই স্কুলের মধ্যে ফুটবল খেলা হচ্ছে, জার্সি পরা খেলোয়াড়রা মাঠে, লাল কালো আর নীল হলুদ। তাহলে জার্সি রং হচ্ছে লাল কালো আর নীল হলুদ। গোলকিপার ফুল হাতা জামা, ফুল হাতা গেঞ্জি। অনেকেই খেলা দেখতে এসেছে। টিঙ্কু একটা হলুদ গেঞ্জি পরে এসেছে, ওর দিদি মুন্নি সবুজ সালোয়ার কামিজ পরে এসেছে। তাহলে আমরা যতজন আছি আমাদের এক একজনের রং ডিজাইন সব আলাদা আলাদা পছন্দ হয়। টিঙ্কু দেখতে লাগলো অন্যরা কে কি পরে এসেছে, তো খেলার মাঠে টিঙ্কু খেলা দেখার সঙ্গে সঙ্গে লোকেদের পোশাক দেখতে লাগলো। রঘুদা লুঙ্গি আর কমলা রঙের জামা পরে এসেছে, সরোজ দাদু ধুতি আর ছাই রঙের পাঞ্জাবি পরে এসেছেন, হারান কাকু সবুজ রঙের জামা পরে এসেছেন। তাহলে আমরা অনেক রকমের জামা প্যান্ট আমরা দেখতে পাবো। যেখানে ভিড় আছে সেখানে দেখবো বিভিন্ন রকমের জামা প্যান্ট। খুব জোর দু একজনের মিল থাকে। হঠাৎ সবাই চেঁচিয়ে বললো গোল, মানে গোল হয়ে গেল। থতমত খেয়ে টিঙ্কু দেখলো পাশে দীপা বলছে, দেখো দেখো আমাদের স্কুল গোল দিল। টিঙ্কু বললো, ও আমি হারান কাকুর সবুজ জামাটা দেখছিলাম। পরদিন ক্লাসে দীপা ঘটনাটা বলল, খুব হাসাহাসি হলো। তপন বলল, খেলা দেখতে গিয়েছিলি না লোকের জামা প্যান্ট দেখতে গেছিলি? দিদিমণি বললো, বেশ তো, দেখেছো তো, তাতে কি দোষ, তোমাদের বইয়েই তো আছে। খেলা দেখা হলো, পোশাক দেখা হলো। তাহলে কাদের পোশাক কেমন হয়? নার্সরা কি পরে? নার্সরা অ্যাপ্রন পরে, অ্যাপ্রন। অ্যাপ্রন। রান্না করার সময় কি পরতে হয়? রাঁধুনিরাও অ্যাপ্রন পরে। নার্সেদের পোশাকের রং সাদা। কি দিয়ে তৈরি? সুতি কাপড় দিয়ে তৈরি, সুতি কাপড়। রান্না করার অ্যাপ্রন যে কোনো রঙের হয়, সুতির। পুলিশরা কি পরে? পুলিশ খাকি রঙের পোশাকের রং থাকে, খাকি। পোশাকের রং থাকে খাকি। ইউনিফর্ম বলা হয়, ইউনিফর্ম বা ড্রেস, এটা সুতির দিয়ে তৈরি হয়। এরকম আর কার কার ড্রেস দেখেছো তুমি শ্রীকান্ত? কাদের? আমার শুনতে খুব অসুবিধা হচ্ছে, গান বাজছে, প্রচন্ড বাজে বাজে গান বাজছে। বললাম কমালো না। পোশাকে যাইছে না। স্কুল থেকে ফেরার সময় টিঙ্কু বলল, বলো তো দেখি দু দলে দু রকম জার্সি কেন হয়? ডমরু বলল, না হলে তো নিজের দলের লোকেদের কাছে থেকেই বল কাড়বে। তাহলে একজন প্লেয়ার যখন নিজের দলের লোককে চিনতে পারবে না তখন তার কাছ থেকেই বল কেড়ে নেবে। আমিনা বলল, গোলকিপার আলাদা জার্সি কেন? গোলকিপার হাতে বল ধরতে পারে তো, তাই তার জার্সি আলাদা, বাকি কেউ হাতে বল ধরতে পারে না। মাজিদ বলল, হাত দিয়ে বল ধরতে পারে কে? শুধু গোলকিপার, তাই তার পোশাকও আলাদা। রিঙ্কু বলল, হাসপাতালে ওই রকম নার্সদের আলাদা করে চেনা যাবেই, ধবধবে সাদা শাড়ি না হলে সাদা স্কার্ট। স্কুলের ছাত্রীদেরও ইউনিফর্ম থাকে। তখন বললো, ডাক্তারবাবুরা একটা ঢোলা জিনিস পরেন গলা থেকে পা পর্যন্ত, বর্ষাকালে আমরা যেমন রেনকোট পরি সেই রকম। রিঙ্কু বললো, ওটা অ্যাপ্রন। বললো, হোটেলে যারা খাবার পরিবেশন করে তাদেরও পোশাক থাকে। টিঙ্কু বলল, আর পুলিশ পুরোটাই খাকি রঙের হয়। দীপা বলল, না, কলকাতা পুলিশের পোশাক সাদা হয়।
ডমরু বলল, মেলায় হাটে গেলেও নানা রকমের লোকের নানা রকম পোশাক দেখা যায়। তাহলে এখানে আমরা আবার কারা কি পোশাক পরে এটা লিখবো। এখানে আমরা এক এক করে লিখবো, নার্সরা কি পরে, পুলিশরা কি পরে, ছাত্রছাত্রীরা কি পরে, রাঁধুনিরা কি পরে, আর লিখবো পরিবেশন যারা করে, খাবার দেয় যারা, ক্যাটারিংরা কি পরে। বিয়ে বাড়িতে দেখেছি ক্যাটারিংরা নির্দিষ্ট কালারের জামা পরে। তাহলে এখানে ড্রেসগুলোর নাম লিখতে হবে। এখানে কেন এরকম পোশাক পরে, না ভিড়ের মধ্যে কে খাবার দিচ্ছে আর কে খাবার খাবে সেটা চেনা যায়। পোশাকের রং নার্সদের আর ডাক্তারদের সাদা হয়, পুলিশের খাকি হয়, ছাত্রছাত্রীর নীল সাদা হয়, রাঁধুনিদের হয় যে কোনো রঙের হয়, ডিপ কালার, যাতে তেল চিটে দাগ না পড়ে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আরশিয়া শুনতে পাচ্ছ? আরশিয়া শোনা যাচ্ছে? আমাদের এখানে গান বাজছে, শুনতে খুব অসুবিধা হচ্ছে আমার, আমি কিছু শুনতে পাচ্ছি না। আজকে জাস্ট দেখে নাও একটু, তাহলে হবে। আমরা কি সবসময় একই রকমের পোশাক পরি? শীতকালে মোটা পোশাক পরি, গরমকালে পাতলা। দেখো এখন পাতলা গলা কাটা গেঞ্জি, আর শীতকালে গলায় মাফলার জোরে টুপি পরে বসেছিলাম। তো আমরা ঋতুভেদে পোশাক আলাদা পরি। কদিন পরে বর্ষা নামছে, তখন আমরা কি পরবো? রেনকোট পরবো। কাজের সময় মানুষ যে পোশাক পরে অন্য সময় তা পরে না। বাড়িতে কি তুমি স্কুলের ড্রেস পরে থাকো? বাইরে গেলে অন্য পোশাক পরি, বিয়ে বাড়িতে গেলে সাজুগুজু করি। শীতের সময় অবশ্য স্কুলেও নানা রকমের সোয়েটার পরা যায়, যার যা আছে। মুন্নি ফুল আঁকা একটা সোয়েটার পরে, বাবাইদা একটা বুক খোলা মোটা সোয়েটার পরে, বুক কাটা। শীতের সময় অনেকেই নানা রকমের চাদরও গায়ে দেয়। চাদর এইভাবে একটা দিয়ে দিলাম চাদর। কোনোটা মোটা উলের, কোনোটা সরু উলের, দেখে বোঝা যায় না যে উল দিয়ে বোনা। বড় ঠাকুমা বলেছিলেন ওদের ছোটবেলায় দু একজনের সোয়েটার ছিল। এক ডাক্তার বলেছিলেন কোট আর প্যান্ট পরতেন সাহেবদের মতো। পাড়ার অন্য লোকেরা শীতের চাদর গায়ে দিতেও, কেউ কেউ দু তিনটে জামা পরতো। বৈশাখী দিদিমণিকে বলল, দিদি এখন কি আর আগের চেয়ে বেশি সোয়েটার পাওয়া যায়? দিদিমণি বললেন, এখন তো সব সিনথেটিক উল, এখনকার উলগুলো সিনথেটিক, আগেকার উলগুলো ভেড়া থেকে পাওয়া যেত, এখনকার গুলো সব সিনথেটিক উল। যত লোকে কিনবে কারখানায় তত বেশি তৈরি করবে, কোনো চিন্তা নেই। সিনথেটিক উল তৈরি হয় খনিজ তেলের অপরিশুদ্ধ অংশ থেকে, অবশিষ্ট অংশ থেকে। তেল বার করার পর যে অংশটা পড়ে থাকে সেইটাকে অনেক উপায়ে সিনথেটিক তেল বার করা হয়। সাইনা বলল, কি থেকে তৈরি হয়? দিদি বললেন, খনিজ তেল থেকে। তারপর আবার বললেন, বর্ষাকালে যে বর্ষাতি পরি সেটাও সিনথেটিক। বর্ষাকালে অনেকে সিনথেটিক শাড়ি পরেন, তাড়াতাড়ি শুকোয়, কাচলে কোঁচকায় না, সেগুলো ওই ধরনের তেল থেকে তৈরি হয়। তাহলে সিনথেটিক তেল থেকে, সিনথেটিক কাপড় তৈরি হয় খনিজ তেল থেকে। ওয়াসিম বলল, গরমের সময় পরার জন্য সুতির কাপড় ভালো, তাই না? ঠিক বলেছো। তাহলে পোশাক তৈরির নানা রকম উপাদান বিষয়ে জানা গেল। কোনটা কোন ঋতুতে পরার জন্য তাও বোঝা গেল। দলে দলে করি কাজ, চলো। পোশাকের নাম এখানে লিখো, সোয়েটার। সোয়েটার কোন ঋতুতে পরা হয়? শীতে। কেন ওই ঋতুতে পরা হয়? খুব ঠান্ডা, তাই। খুব ঠান্ডা। পোশাকের ছবি আঁকতে হবে তো, পারবে? হ্যাঁ স্যার, পারবো। রেনকোট হবে পরে। রেনকোট হবে, রেনকোট বা বর্ষাতি, রেনকোট বা বর্ষাতি। হ্যাঁ। আরো হয় ধুতি হয়, শাড়ি হয়, এগুলো সব কোন কালে পরা যায় লিখতে হবে। হ্যাঁ। উল উল আর তুলোর হরেক রকম। এই উলগুলো আগে ভেড়ার গা থেকে খুলে নেওয়া হতো। কেতাকে বললো, দিদি খনিজ তেল থেকে কি করে সুতো হয়?
দিদি বললেন খনিজ তেল অনেক কিছু মিশে থাকে, তাই খনিজ তেল শোধন করে নেওয়া হয়, তারপর ওই তেল থেকে সুতো তৈরির উপাদান তৈরি করা হয়। ধরো এই একটা খনিজ হ্যাঁ তেল, এক ডাম খনিজ তেল আছে, এখানে যেটা ভারী জিনিস সেটা তলায় পড়বে, তারপরে পড়বে ডিজেল, তারপর কেরোসিন, তারপর পেট্রোল। এই যে ভারী জিনিস এটা কিন্তু তেল নয়, এটা তেলে থাকা অপদ্রব বা দূষিত পদার্থ। এই হ্যাঁ পদার্থটাকে মিলে নিয়ে যাওয়া হয়, মিলে নিয়ে ওটাকে ফুটিয়ে আরো থকথকে করা হয়। থকথকের পর একটা ফোঁটার মতো পড়তে শুরু করে, এবার ওইটাকে সুতোতে জোরে নেওয়া হয়, লাটায়ে বা ববিনে জোরে নেওয়া হয়, হ্যাঁ ওইটা হয়ে গেল সিনথেটিক উল। তারপর হ্যাঁ ওই তৈরি সুতো দিয়ে কাপড় তৈরি করা হয়, বড় বড় কারখানায় এসব হয়। হুম আয়েশা বলল, দিদি কার্পাস তুলো সুতোকেই তো সুতি বলে। হ্যাঁ, কার্পাস হ্যাঁ তুলো দিয়ে যে সুতো তৈরি হয় তাকে বলা হয় সুতি। আবার দেখবে এক হ্যাঁ রকমের গুটি পোকা আগেকার দিনে পাওয়া যেত, রেশম গুটি। এই গুটিটা কি করতো, ছোট্ট পোকা, এই পোকাটা চারিদিকে থুতু ফেলে 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 একটা গুটি বানিয়ে দিত। এই গুটিটা হ্যাঁ গুটিটা গরম জলে সেদ্ধ করে নিয়ে এর একটা খেও পাওয়া যেত, ওর পাওয়া যেত। এটাকে টানতে থাকলে হ্যাঁ এটা থেকে অনেক বড় সুতো পাওয়া যেত। এটাকে বলে রেশম সুতো। কি বলা হয়? রেশম সুতো। রেশম সুতো। এটা খুব সুন্দর, পাতলা, একদম খুব সুন্দর হ্যাঁ রেশমি কাপড় তৈরি করতে কাজে লাগে। কেতো কি বললো, আমাদের জমিতে তুলোর চাষ হয়। আসিফ আসিফের খালু গামছা বোনেন। আসিফ দেখেছে লাল, হলুদ, সাদা সুতো কিনে আনেন খালু, বোনার পর চেক চেক দেখায়। সে বলল, সুতো দিয়ে হ্যাঁ গামছাও হয়? বেশি বেশি বৈশাখী এতক্ষণ চুপ করে শুনছিল। এবার ও, দিদি আগে কিসের উল ছিল? আগে ভেড়ার লোম দিয়ে উল তৈরি ছিল, কোনো কোনো ছাগলের লোম থেকেও উল হতো, খুব বেশি পাওয়া যেত হ্যাঁ না। সেই উল অবশ্য এখনো পাওয়া যায়, তাকে বলা হয় পশম। হ্যাঁ উল কথাটা আসলে ইংরেজি, উলের বাংলা হচ্ছে পশম। উলকে আমরা বাংলায় হ্যাঁ বলবো পশম। কি বলবো? পশম বলবো। উল মানে পশম। হ্যাঁ রেহানা বলল, আর সিনথেটিক উল? আসলে ওটাকে বলে ক্যাশমিলন। সিনথেটিক উলের হ্যাঁ নাম ক্যাশমিলন। হ্যাঁ এবার চলো পোশাকের নাম লিখো। কি দিয়ে তৈরি? তুমি যা যা পোশাক দেখেছো এখানে নাম লিখবে। স্যার জামা। জামা কি দিয়ে তৈরি? দর্জি। না না, সিনথেটিক উল দিয়ে। তুমি যে জামাটা পরে আছো সুতি দিয়ে, নাহলে আবার জামায় আর এক রকমের জামা আছে তোমার, যেটা শীতকালে পরো, যে গরমকালে পরো, সেটা আবার সুতো দিয়ে তৈরি, সুতি দিয়ে, সুতির। হ্যাঁ হ্যাঁ সিনথেটিক উলটা কি দিয়ে তৈরি হয়? না খনিজ তেল থেকে। এইভাবে হ্যাঁ কয়েকটা জিনিসের নাম লিখবে। প্যান্টটা কি দিয়ে তৈরি, তারপরে হ্যাঁ তোমার বাড়িতে যা যা পোশাক আছে সেগুলো কি দিয়ে তৈরি, কিভাবে তৈরি হয় সেটা একটু জানার চেষ্টা করবে। হ্যাঁ, লিখবে ওখানে। হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ, ওএসি শুনতে পাচ্ছ আমার কথা? ওএসি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। দেখো, পোশাক তৈরি কিভাবে পোশাক তৈরি হয় না, প্রথমে আমরা দেখে নিলাম বড় কারখানায় কি তৈরি করলো, সুতো তৈরি করলো। এই সুতোটা আর একটা বড় কারখানায় গিয়ে কাপড় তৈরি হয়ে গেল। তাহলে প্রথমে আমরা সুতো পেলাম, সুতো থেকে পেলাম কাপড়। এবার কাপড় তো সবাই পরে না, মেয়েরা কাপড় পরে, কিন্তু ছেলেরা তো আর কাপড় পরে না। এই কাপড়টাকে কেটে নেয়, কে কেটে নেয়? দর্জি। দর্জি বা টেলার কেটে নিয়ে সেটা থেকে আমাদের মাপের জামা কাপড় তৈরি করে, সেটা থেকে আমরা জামা বা কাপড় পাই। ইমরানদের দর্জির দোকান, লোকেরা থান কাপড় আর গায়ের মাপ দিয়ে যায়। দোকানে ওই কাপড় মাপ মতো কেটে ওর আব্বা সেলাই করেন। আব্বার কাছে জানতে চেয়েছিলেন ইমরান, দোকানটা কবে তৈরি হয়েছে। আব্বা বলেছিল 80-90 বছর আগে। তখন খদ্দেরের জামা হতো খুব, খদ্দেরের পাঞ্জাবিও তৈরি হতো। এখন বেশিরভাগটাই টেরিকটের প্যান্ট জামা তৈরি হয়। আব্বার কাছে, দাদার কাছে, মায়ের কাছে জিজ্ঞেস করে ইমরান অনেক কিছু জেনেছে। খদ্দর খদ্দর আসলে সুতি, খদ্দর আসলে সুতি, মোটা সুতিকে বলা হয় খদ্দর। তুলোর মোটা সুতো। বাড়িতে খদ্দরের থান কাপড়, ধুতি, শাড়ি তৈরি করতো অনেকে। অনেকে সুতো কাটতো, কেটে সেটা থেকে কাপড় তৈরি করতো। তারপরে যখন মেশিন আবিষ্কার হলো তখন সব কাজটাই মেশিনে হতে লাগলো, বুঝলে? হ্যাঁ
স্কুলে সবাই মিলে কথা হচ্ছিল, বড় বড় কারখানায় খনিজ তেল থেকে সিনথেটিক সুতো তৈরি হয়, সেই সুতো থেকে আবার থান কাপড় তৈরি হয়, খনিজ তেল আবার মাটির নিচে থাকে। সুতির কাপড় তৈরি করাতেও অনেক কাজ আছে, কার্পাস চাষ করো, তুলো তৈরি করো, তুলো তোলো, তুলো খুব উড়ে যায়, নাকে ঢুকে গিয়ে হাঁচি পড়ে, শ্বাসকষ্ট হয়, সেই তুলো থেকে সুতো করো, তারপর সুতো বোনো, কাপড় তৈরি করো। ওদের কাছে এসব কথা শুনে দিদি অবাক, বললেন তোমরা এত রকমের পোশাক তৈরি কথা ভাবেছো? তাহলে বলো কোন কোন পোশাক তোমরা ব্যবহার করো। রবিলাল বলল, গরমের সময় সুতির কাপড় ব্যবহার করি। তুমি এখন কি সুতির কাপড় পরে আছো? হ্যাঁ স্যার, কাপড় পরে নেই, জামা পরে আছি। হ্যাঁ, সুতির সুতির ফ্রক পরে আছো। তো এই ফ্রকটা তৈরি হয়েছে কি করে জানো? প্রথমে মাঠে কার্পাস চাষ করা হয়েছে। কার্পাস কি? তুলো। কার্পাস তুলো একটা গাছ হয়, এরকম এরকম পাতা হয়, আর গুটি গুটি তুলো হয়। এই তুলোটা পেকে গেলে উড়ে যায়, তো পাকার আগেই মোটামুটি আধ পাকা হবে, তখন খুলে নিয়ে এসে সেটা ছাড়িয়ে নিয়ে তুলো পাওয়া যায়। এই তুলোটাকে লম্বা করে পেঁচিয়ে পেঁচিয়ে সুতো তৈরি করা হয়। এবার সুতোগুলোকে যখন মেশিয়ে এনে এরকম ভাবে দিয়ে বুনে দেওয়া হয়, তখন সেটা হয়ে গেল কাপড়। এই কাপড়টাকে কোনো এক দর্জি কাঁচি দিয়ে কেটে সেলাই করে দিয়েছে, তারপর তুমি ওই জামাটা পরতে পেরেছো, বুঝলে? হ্যাঁ। ঠিক বলেছো। আর কিছুদিন ব্যবহার করো, আর কিছুদিন ব্যবহার করো কি না ভাবো, কিভাবে পোশাক তৈরি হয় তা নিয়ে আরো আলোচনা করো। পোশাকের নাম, জামা, ফ্রক কিভাবে তৈরি হয়, কে তৈরি করেন? দর্জি বা টেলার। কিভাবে তৈরি করেন? কাপড় কেটে। কাপড় কেটে, কাপড়কে কাটতে হয়। ধরো একটা এরকম লম্বা কাপড়, এই কাপড়টায় আমি ফ্রক বানাবো, তাহলে আমাকে কি করতে হবে? রুল দিয়ে ফ্রকের মতো করে দাগ দিতে হবে, এরকম করে ফ্রকের মতো করে একটু বড় করে দাগ দিতে হবে। দাগ দেওয়ার পর এরকম দুটো কেটে নিতে হবে, এরকম দুটো, একটা সামনের দিক একটা পিছনের দিক। এবার এটাকে কি করতে হবে? এটার সঙ্গে এটা জুড়ে দিতে হবে, সেলাই করে গার 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 করে সেলাই করে জুড়ে দিতে হবে। গলা ঢোকাবার জন্য একটু কেটে দিতে হবে, তবেই তো হবে, তাই না বলো? হ্যাঁ। পোশাকের অতীত কথা। আগেকার দিনে মানুষের পোশাক ছিল না, প্রথমে তো কিছুই পরতো না, তারপরে কি পরতো? গাছের পাতা, গাছের ছাল, পশু পাখির ছাল, এইসব পরতো। প্রথম দিকে মানুষ জানতোই না কাপড় কি জিনিস। বড় ঠাকুমা একদিন বলেছিলেন, আগে এত সোয়েটার ছিল না। দিদিমণি বলেছিলেন, বড় বড় কারখানায় সিনথেটিক কাপড় তৈরি হয়, আগে তো সেগুলো ছিল না, তখন তাহলে কি পরতো মানুষ? এইসব ভেবে বৈশাখী ঠাকুমাকে বলল, তোমরা ছোটবেলায় কি পরতে? তোমার বয়সে আমি শাড়ি পরতাম, ছোট ছোট শাড়ি ছিল, তার আগে ছিল ইজার প্যান্ট। ইজার প্যান্ট হচ্ছে এরকম, এই এখানে একটা কোমর পট্টি, এখানে থাকে সেলাই করা একটা ফিতে ভরা, আর এই দিকটা এরকম, এখানে কুচি 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 কুচি। এরকম প্যান্ট পরেছো তুমি? না। এই জায়গাটায় কুচি কুচি করে পট্টি দেওয়া থাকে, ইজার প্যান্ট বলা হয়। এই ঘটি প্যান্ট বলে, এরকম ঘটি, এটা কুচকা কুচকা থাকে, এখানে একটা দড়ি থাকে ফিতে বাঁধা, রবার ইলাস্টিক লাগা থাকতো না। এই প্যান্টটাকে বলা হয় ইজার প্যান্ট। তাহলে আগেকার দিনে ইজার প্যান্ট পরতো সুতি কাপড়ের। আর ছেলেরা কি পরতো? ছেলেরা পরতো ধুতি লুঙ্গি পরতো, আর ছোটরা ইজের পরতো। ইজের মানে ওদের আবার আলাদা এরকম প্যান্ট ছিল, কুচি কুচি থাকতো না, এরকম প্যান্ট, এখানে ফিতে লাগা ছিল, মেয়েদের মতোই। তোমার ঠাকুরদা ঠাকুমারা ছোটবেলায় কি পরতো? তারা ছোটবেলা থেকেই ধুতি আর শাড়ি পরতেন। বৈশাখ খানিকক্ষণ ভাবলো, তারপর বললো, আচ্ছা মানুষ যখন আগুন জ্বালাতে শেখেনি তখন কি করতো? ঠাকুমা বললো, ওসব তোমার দিদিমণিকে জিজ্ঞেস করবে। পরদিন বৈশাখী প্রশ্ন করলেন দিদিমণিকে, বললেন তখন জামা কাপড় তৈরি করবে কিভাবে? টিপাই বললো তাহলে কি পরতো? এক সময় কিছুই পরতো না, তারপর একবার একটা না অনেকদিন খুব ঠান্ডা পড়ে, যে যা সামনে পায় তাই গায়ে জড়িয়ে ধরে ঠান্ডা বাঁচার চেষ্টা করে। তখন পশুর ছাল, চামড়া, গাছের ছাল, লতা পাতা পড়া শুরু করে। কেতকী বললো, পশুর চামড়া ধুয়ে শুকিয়ে নিত। ইমরান বললো, মাপ মতন কেটে সুচ দিয়ে সেলাই করে নিত। কি করে কাটবে? কাঁচি তো ছিল না, সুচও ছিল না, লোহার কথা জানতো না কেউ, শুধু কাঠ ছিল, পাথর ছিল। ওয়াসিম বলল, ওই চামড়া গায়ে জড়িয়ে থাকতো কি করে? তোমরা নিজেরাই ভেবে বলো দেখি দলে।
গাছের চাল লতা পাতা, গাছের চাল কিভাবে থাকতো এই দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, মোটামুটি এরকম করে থাকতো। নিচে দিকে শুধু গাছের ছালটা জড়িয়ে রাখতো, উপর দিকে কিছু করতো না ছেলেরা, আর মেয়েরা বুক থেকে একদম নিচে অবধি ছাল জড়িয়ে রাখতো। বুঝছো? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আমাদের পাশে বাড়িতে বিয়ে চলছে, প্রচন্ড জোরে বক্স বাজছে, শুনতে পাচ্ছি না। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ দীপ, শুনতে পাচ্ছ? দীপ, দীপ, শোনা যাচ্ছে? পোশাকের আরো গল্প শুনি। একসময় মানুষ গাছের ছাল জড়িয়ে পড়তো, আর তখন কত রকমের পোশাক, কি করে এমন বদল হলো? মাঝে মাঝে কি ছিল? গাছের ছাল পশুর চামড়া পরে কি এলো? গাছের ছাল আর পশুর চামড়ার পরে সবাই ভাবতে লাগলো। ডমরু বলল, লতা বুনে গাছের পোশাক তৈরি হলো। শুনতে পাচ্ছি না তোমার কথা, গান চলছে এদিকে, ডিজে বক্স বাজছে, পাশের বাড়িতে বিয়ে কালকে, আজকে থেকেই বাজাচ্ছে। তিতলি বলল, হ্যাঁ, খেজুর পাতা বুনে যেমন পাটি তৈরি হয়। দেখো এখানে এইটাকে কি বলে তোমাদের ভাষায়? পাটি বলে, সব বলে পাটি বলে। তো এইরকম পাতা দিয়ে বুনতে শুরু করলো। আমিনা বলল, একরকম ঘাস বুনেই তো মাদুর হয়। মাদুর দেখেছো দীপ? মাদুর দেখেছো? মাদুর ঘাস দিয়ে যে চটটা তৈরি হয়, যার উপর তুমি বসো, ঘুমাও। রমজান বলল, কিন্তু সেলাই করা শুরু হলো কি করে? মঙ্গলা বলল, মনে হয় সুচ বদলে কাঠি ব্যবহার করতো। একদম ঠিক। হাড়ে হাড়ে তারা ফুটো করতো, এরকম হাড় এখানে ফুটো করতো, এইখানে তারা গাছের লতা পাতা ভরে দিত, আঁশ ভরে দিত। এবার এত মোটা ছুঁচ দিয়ে তারা সেলাই করতো। হাড়, তারপরে ডাঁটা, কাঠি, এগুলো দিয়ে কাঠ দিয়ে প্রথমে সেলাই করতে শিখলো। মৃত পশুর হাড়কে কাঠির মতো ব্যবহার করতো। ভূতনাল বলল, হয়তো গাছের শক্ত আঁশি হতো সুতো। ওদের কথা শুনে দিদিমণি খুব খুশি, বললেন, প্রথম দিকে এভাবে হয়েছে, পাট তো গাছের আঁশি। শন নামে আরো এক রকমের গাছ আছে, খুব শক্ত আঁশ। তিয়ান বলল, শন বুনেও বুনেও মানুষ পরতো, শন দিয়ে এখন চট তৈরি হয়, সেই চটের মতো মোটা জামা পরতো। যখন থেকে লজ্জার জ্ঞান এসছে তখন থেকে তারা মোটা মোটা পোশাক পরতো। রিয়াজ বলল, যেমন গামছা বনে, প্রথমে কি আর এত ভালো করে বুনতে পেরেছিল? যা হোক করে জুড়ে দিত। শীতকালে তিন্নি বিড়ালকে জামা পরিয়ে রাখেন, অনেকে গরু ছাগলকে এরকম ভাবে জামা পরিয়ে রাখে, আবার সন্ধ্যায় পরায়। সে কথা শুনে লোকনাথ বলল, আমারও পোষা গরুদের জামা পরায়, চটের জামা, সন্ধ্যায় পরায়, সকালে খুলে দিই। মঙ্গলা বলল, ওদেরও শীত লাগে তাই না? দীপা বলল, শীত ছাড়াও মশা আছে, গরুরা লেজে দিয়ে মশা তাড়ায়, কিন্তু সারা শরীরে লেজ পৌঁছায় না, চটের জামা পরালে তেমন মশা কামড়াতে পারে না। ভূতনাথ বলল, আমার মামার পোষা টিয়াকে জামা পরায়। তিন চারজন একসঙ্গে বলে উঠলে, ইস, তোরা পাখি পুষিস, জানিস না পাখিদের খাঁচায় রাখতে নেই? ভূতনাথ থতমত খেয়ে বলল, তাই বুঝি? আমরা না, আমার মামা পোষে। আচ্ছা, ছোট মামাকে বলবো। তাহলে পাখিদের বাড়িতে পোষা ভালো? ভালো নয়, কারণ ওই পাখি গোটা আকাশ জুড়ে ঘুরে বেড়ায়, বাড়িতে পুষলে তো আর অতটা পায় না। পাখি বাড়িতে পোষা ভালো হ্যাঁ না, কারণ পাখি, ধরো এখানে পাখির একটা বাচ্চা আছে, আমরা ধরে নিয়ে এসে ওকে পুষতে লাগলাম, তো পাখিটার মনটা খারাপ করবে না? আকাশে উড়তেও পারবে না, আবার মন খারাপ করবে। তাহলে পাখি বাড়িতে পুষলে পাখিদের মন খারাপ করে, তাই বাড়িতে পাখি পোষা উচিত নয়। আয়েশা বলল, শীতকালে ছাগলদের খুব কষ্ট হয়, ঠক ঠক করে কাঁপে। ওদের কথা শুনে দিদি বললেন, পশু পাখিদেরও গায়ে লোম পালক আছে, তাতে শীত কিছুটা কমে যায়। তিন্নি বলল, দিদি, শালিক পাখিরা শীতকালে বোম করে ফুলিয়ে রাখে। বাহ, সেটাও লক্ষ্য করেছো? শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে। তাহলে এখানে দেখো, এই ছকটা করবে। হ্যাঁ, কি কি উপকরণ ব্যবহার করেছো? গাছের চাল, লতা পাতা, এই ছকটা করবে। হ্যাঁ, আজকে আর করতে পারছি না, জোরে জোরে চিৎকার করতে পারছি না। 109 পেজ অব্দি পড়লাম, পরের দিন আরো পড়বো। হ্যাঁ।
আজকে শেষ করছি, খুব বিরক্ত লাগছে ক্লাস করতে। ঠিক আছে, টাটা।